কাবেরী দেবীর দুইতলা বাড়িতে বড় বৌমা নিতা দুইতলাতে থাকে, অন্যদিকে ছোট বৌমা প্রিয়া একতলায় সংসার করে। তাদের রান্নাঘরও আলাদা থাকে। দুই বৌমার রান্নাবান্নার স্বভাবও একেবারে বিপরীত ধরনের, কারণ বড় বৌমা খুবই উদার মানসিকতার মহিলা, অন্যদিকে ছোট বৌমা প্রিয়া ভীষণই কিপটা প্রকৃতির। মন খুলে রান্না করতে তার যেন হাত কেঁপে ওঠে, তাই সে সবসময় তার ফ্রিজে তালা দিয়ে রাখতেই পছন্দ করে। এমনকি সে যখন খাবার রান্না করে তখন খুব মেপে মেপে রান্না করে। বাড়িতে যদি কখনো অতিথি চলে আসে তাহলে তাদের কপালে কখনো খাবারই জোটে না। এমনই একদিন সবাই যখন ড্রয়িং রুমে বসে থাকে তখন, মা, আমার চাকরির রেজাল্ট বেরিয়েছে, আমি চাকরি পেয়ে গেছি। আমি তো ভাবতেই পারছি না যে আমি এত ভালো একটা চাকরি পেয়েছি। তোর উপর আমার অনেক বিশ্বাস ছিল রে মা, আমি জানতাম তুই চাকরি পাবি। আজকে বাড়িতে বড় সড়ো একটা পার্টি হওয়া দরকার। তুই চাকরি পেয়েছিস, সেই উপলক্ষে আমরা সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করব। সত্যি তো, এটা আনন্দের খবর। তাহলে আজকে আমরা দুই বৌমা আর আলাদা আলাদা রান্না করব না, আমরা একসাথে একতলায় ভালো ভালো খাবার দাবার রান্না করব আর সবাইকে নিমন্ত্রণ করেও খাওয়াবো। নিতার কথা শুনে প্রিয়া খুব রেগে যায়। দীপিকা এত কষ্ট করে চাকরি পেয়েছে, এতে আবার লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়ানোর কি আছে? আমরা বরঞ্চ যে যার রান্নাঘরে আলাদা আলাদা রান্না করে দীপিকাকে খাইয়ে দেব। এরকম চাকরি পাওয়ার আনন্দে বাড়াবাড়ি করার তো কোনো দরকার নেই। প্রিয়া এই কথা বললে সবার খুব খারাপ লাগে। তাহলে ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। তুমি তোমার মতো রান্নাঘরে রান্না বান্না করো, আমি আমার মতো দুই তলার রান্নাঘরে ভালো ভালো খাবার রান্না করব। নিতা এই বলে দুই তলায় চলে যায়। এদিকে প্রিয়াও তার রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করে। আমি ভালো করে দিদির চালবাজ কথাবার্তা বুঝতে পারি। আমার একতলা রান্নাঘরে রান্না বান্না করলে ওর কোনো খরচা হবে না। আমার বর বাজার করে নিয়ে আসবে, তেল ঝাল মশলা আমার নষ্ট হবে, আর সব কিছু নষ্ট করে ও পাড়ার লোককে ভুরিভোজ করাবে, তাও আবার কার জন্য? ননদের চাকরি পাওয়ার জন্য। যত সব নাটক। এমন সময় প্রিয়ার বর দীপঙ্কর বাজার থেকে মাটন, চিকেন, বিভিন্ন রকম শাকসবজি এবং দামি দামি মশলাপাতি কিনে নিয়ে আসে, যা দেখে প্রিয়া আবার খুব রেগে যায়, কারণ সে এভাবে বাজার করার ক্ষেত্রে টাকা নষ্ট করতে পছন্দ করে না। এত টাকা খরচা করে চিকেন, মাটন, শাকসবজি কিনে নিয়ে আসার কি দরকার আছে? শুধুমাত্র দীপিকার জন্য রান্না করা হবে, তাই আমি সামান্য খিচুড়ি আর তার সাথে আলুর দম রান্না করে দিচ্ছি। তুমি যেগুলো এনেছো আমি তুলে রাখবো। আমাদের 1 মাস এই বাজার দিয়েই রান্না হয়ে যাবে। এই তো সবে 10 দিন আগে মাংস খেলে, আজকে আবার মাংস খেতে হবে? কাউকে খাওয়াতে গেলে এরকম কিপটামি করতে নেই, সবসময় মন খুলে ভালো মনে খাওয়াতে হয়। আমার বোন চাকরি পেয়েছে, আর তুমি কি আলুর দম আর খিচুড়ি রান্না করে খাওয়াবে? কেন, কি অসুস্থ নাকি? দীপঙ্করের কথা প্রিয়া কিছুতেই শুনতে চায় না। সে সমস্ত কিছু ফ্রিজের মধ্যে রেখে তালা দিয়ে দেয়। একটা ছোট কড়াইয়ের মধ্যে সে অল্প একটু খিচুড়ি এবং আলুর দম রান্না করতে শুরু করে। অন্যদিকে দুই তলার রান্নাঘরে একেবারে এলাহি রান্নাবান্নার আয়োজন দেখা যায়, কারণ নিতা সবসময় ভালো ভালো খাবার রান্না করতে পছন্দ করে। চিকেন পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন, নুডলস, ভেটকি মাছের পাতুরি, ফিশ ফ্রাই আরও অনেক কিছু রান্না করবে বলে ঠিক করে। নিতা কখনোই কৃপণতা করতে পছন্দ করে না। সে এত বেশি বেশি রান্না করে যে পুরো বাড়িতে ভালো ভালো খাবারের গন্ধ একেবারে ছড়িয়ে পড়ে। আমি আমার ননদের সব বান্ধবীদের নিমন্ত্রণ করে দিয়েছি, পাড়ার মহিলাদেরও নিমন্ত্রণ করেছি, আমার বাপের বাড়ির লোকেদেরও ডেকেছি। আজকে আমি সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো, কারণ আমাদের বাড়িতে আজকে অনেক আনন্দের দিন। কারোর যেন খাবারে কমতি না পড়ে, তাই আমি অনেক বেশি করে রান্না করছি। লোককে নিমন্ত্রণ করে খাওয়াবো, তাতে একদম কিপটামি করতে ভালো লাগে না। দুপুরবেলা সবাই যখন লাঞ্চ টেবিলে খেতে আসে তখন দীপিকা প্রথমে তার ছোট বৌদির কাছে খেতে যায়। প্রিয়া দীপিকার প্লেটে বাচ্চা মেয়েদের মতো 1 চামচ খিচুড়ি এবং 1 চামচ আলুর দম পরিবেশন করে। এতটুকু খাবার দেওয়ার কি ছিল ছোট বৌদি? এর থেকে তুমি আমাকে নিমন্ত্রণ নাই করতে পারতে, আমার কোনো অসুবিধা ছিল না, বিশ্বাস করো। কোথায় কম খাবার দিয়েছি? যা দিয়েছি ঠিক দিয়েছি, আর এর থেকে বেশি আমি রান্নাও করিনি। তোমাকে সব দিয়ে দিলে আমরা কি খাবো? তাছাড়া তুমি এখন দুই তলায় বড় বৌদির কাছে গিয়েও তো ভালো মন্দ খাবার খাবে।
তাই পেট ফাঁকা রাখো, না হলে উপরে গিয়ে বেশি খাবার খেতে পারবে না। এরকম কথা শুনে দীপিকার খুব খারাপ লাগে। সে কিছুতেই এক চামচ খাবারও খেতে চায় না। রাগ করে দীপিকা উপরে চলে যায়। সেখানে লাঞ্চ টেবিলে দীপিকার মা, বাবা, দাদা, বৌদি সবাইকে দেখে দীপিকা ভীষণই খুশি হয়। নিতা দীপিকাকে একেবারে মহারাজা থালির মতো খাবার পরিবেশন করে খাওয়ায়। তারা সবাই মিলে আনন্দ করে, গল্প করে, নাচানাচি করে। এমনকি নিতা তার ননদের জন্য কেক নিয়ে আসে। আমি ভাবতে পারছি না বড় বৌদি, তুমি আমার জন্য এত আনন্দ অনুষ্ঠানের আয়োজন করতে পারো। আমার আজকে খুব আনন্দ হচ্ছে। সত্যি, তোমার রান্নাঘরে কোনোদিনও খাবারের অভাব হয় না। আচ্ছা ঠিক আছে, এত প্রশংসা করতে হবে না। আমি তোমাদের সবার জন্য টেবিলে বিভিন্ন রকম খাবার দাবার সাজিয়ে রেখেছি, তাই তোমাদের যত ইচ্ছা হয় তোমরা খেতে পারো। অন্যদিকে দীপঙ্করও তার বউয়ের হাতে রান্না খেতে চায় না। সেও দোতলায় আনন্দ করতে চলে আসে, কিন্তু দীপিকা প্লেটে বেঁচে থাকা খিচুড়ি, আলুর দম সবই তুলে রেখে দেয়। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। বাড়িতে যখনই কোনো আনন্দ অনুষ্ঠান হয় কিংবা কাউকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়, তখন সবাই নিতার কাছেই যায়, কারণ সেখানে আনন্দের কোনো অভাব নেই। কিন্তু একতলাতে কেউ বসতেই চায় না। একদিন কাবেরী দেবী তার বান্ধবীদের সাথে গল্প করতে করতে একতলার সোফাতে এসে বসে পড়ে। বৌমা, আমার বান্ধবীরা কখন থেকে বসে আছে, তুমি এক কাপ চাও করে দিলে না তো? যাও, রান্নাঘরে গিয়ে চা করে নিয়ে এসো। শাশুড়ি মায়ের কথা মতো ছোট বৌমা রান্নাঘরে চলে যায়। সবাই তো বয়স্ক মহিলা, নিশ্চয়ই গ্যাসের সমস্যা আছে, তাই ওদের আর দুধ চা করে খাওয়ানোর দরকার নেই। আমি বরঞ্চ লিকার চা করে ফেলি। কিন্তু লিকার চা করতে গেলেও তো চা পাতা খরচা হবে, তাহলে কি করা যায়? এই বলে প্রিয়া একটা বাটি থেকে পুরানো চা পাতা বার করে। অর্থাৎ প্রিয়া এতটাই কিপটা যে সে চা করার পর কিছুতেই চা পাতা ফেলে দেয় না, বরঞ্চ সেটা জমিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেয়। এভাবেই প্রিয়া নষ্ট হয়ে যাওয়া চা পাতা দিয়ে লিকার চা করে নিয়ে যায়। কিন্তু সেই চা মুখে দেওয়ার পর সবাই থুতু করে চা ফেলে দেয়। বৌমা, এটা কি চা করেছো তুমি? কি বিচ্ছিরি হয়েছে! মা গো মা, এরকম চা খাওয়া যায় নাকি? আমাদের প্রাণ একেবারে বাইরে বেরিয়ে আসলো। না দুধ আছে, না চিনি আছে, কিচ্ছু নেই। পুরো কালো জল মনে হচ্ছে। আর এরকম গন্ধ কেন চায়ে? আর দুধ চিনি খেতে হবে না। বাজারে দুধ চিনি চা পাতার যা দাম বেড়েছে, আমি বাড়িতে চা বানানো ছেড়েই দিয়েছি। শুধুমাত্র অল্প একটু দুধ বেঁচে আছে, সেটা দিয়ে আমি আরো 5 দিন চালিয়ে দেব। তাই আপনাদের চায়ে আর দুধ দেওয়া হয়নি। প্রিয়ার কথা শুনে কাবেরী দেবী তার বান্ধবীদের সামনে খুবই লজ্জিত হয়ে পড়ে। সে তখনই তার বান্ধবীদের নিয়ে দোতলায় চলে যায়। নিতা তখন রান্নাঘরে সিঙ্গারা, আলুর চপ, পেঁয়াজি বানাতে ব্যস্ত থাকে। আপনারা বসে গল্প করুন, আমি এখনই আপনাদের জন্য চা জল খাবারের ব্যবস্থা করছি। আপনারা কিন্তু খুব ভালো সময় এসেছেন, কারণ দীপেশ আজকে সিঙ্গারা, বেগুনি, আলুর চপ খেতে চেয়েছে। আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। নিতা এই বলে রান্নাঘরে যায় এবং ভালো ভালো খাবার ও তার সাথে গরম গরম কফি বানিয়ে নিয়ে আসে। সে সবাইকে উদারতা দেখিয়ে বেশি বেশি করে সিঙ্গারা, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, কফি পরিবেশন করে। এত সুন্দর আপ্যায়ন দেখে কাবেরী দেবী এবং তার বান্ধবীরা খুবই খুশি হয়। সত্যি বৌমা, এই বাড়ির দোতলায় আসলে মন একেবারে ভরে যায়, কিন্তু ছোট বৌমার ঘরে মোটেই বসতে ভালো লাগে না। খাওয়া দাওয়া নিয়ে এত কথা শোনায় আর এত কিপটামি করে না, মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু তোমার কাছে আসলে আমার আর কোনো চিন্তাই থাকে না। আমি জানি তুমি কখনো আমাকে অসম্মান করবে না। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন দুই বৌমার বিবাহবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে শ্বশুর শাশুড়ি 2 তলায় একটা পার্টির আয়োজন করে। সেখানে বড় বৌমাই সবার জন্য ভালো মন্দ রান্না করে। অন্যদিকে প্রিয়া সেজেগুজে সেই পার্টিতে যাবে বলে তৈরি হয়ে নেয়। কি ব্যাপার, উপরে এত নাচ গান হচ্ছে, ভালো ভালো খাওয়া হচ্ছে, আনন্দ অনুষ্ঠান হচ্ছে, এমনকি দীপঙ্করও আমাকে ছেড়ে চলে গেল। আমি কখন থেকে তৈরি হয়ে বসে আছি, কিন্তু আমাকে কেউ ডাকছে না কেন? অন্যদিকে পাড়ার মহিলারা একে একে নিমন্ত্রণ খেতে উপরে উঠে যায়। যাক বাবা, ভালো হয়েছে ওই কিপটা বৌমাটাকে উপরে নিমন্ত্রণ করা হয়নি। আজকে তো ওরও বিবাহ বার্ষিকী, ও তো কোনো আনন্দ অনুষ্ঠান করলো না। কিন্তু বড় বৌমাকে দেখো,
শাশুড়ি মায়ের সাথে মিলে কত সুন্দর প্রোগ্রাম করেছে, আমাদেরও নিমন্ত্রণ করেছে। ভাগ্যে সেই অনুষ্ঠানটা একতলাতে হয়নি, না হলে আমরা তো কিছু খেতেই পেতাম না। ওই বদমাই ছোট বৌমা কিপটামি করে আমাদেরকে অল্প অল্প খাবার খাইয়ে বাড়িতে পাঠিয়ে দিত। এভাবে পাড়ার মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়াকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু তখনও পর্যন্ত প্রিয়াকে কেউ ডাকাডাকি করতে যায় না। এমনকি বিবাহবার্ষিকী উপলক্ষে তাকে কেউ উইশ পর্যন্ত করতে যায় না। দীপঙ্করও তার সাথে কোনো কথা বলতে চায় না। আমি আর সহ্য করতে পারছি না, আমি কি সব আনন্দ অনুষ্ঠান থেকে বাদ পড়ে গেলাম? আমি ভাবলাম উপরে যখন মা আর দিদি বিবাহবার্ষিকীর পার্টি রেখেছে, আলাদা করে আমার আর কাউকে নিমন্ত্রণ করার প্রয়োজন নেই, কিন্তু ওরা আমাকে এভাবে বাদ দিয়ে দিল। আজকে আমাদের বিবাহবার্ষিকী, কিন্তু দীপঙ্কর আমাকে কোনো উপহারও দিল না। প্রিয়া কিছুতেই তার একতলায় অন্ধকার করে একাকিত্ব হয়ে বসে থাকতে পারে না। সে উপরে গিয়ে হাজির হয়। সে দেখে যে নিতা টেবিলগুলো ভালো মন্দ খাবার দিয়ে সাজিয়ে রেখেছে। দিদি, তুমি কি আমার সাথে এটা ঠিক করলে? হতে পারে আমি একতলায় থাকি, কিন্তু তবুও আমি তো এই বাড়ির ছোট বউ। তোমার আর আমার বিবাহবার্ষিকী একই দিনে, কিন্তু তুমি সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছ, তোমরা একসাথে আনন্দ অনুষ্ঠান করছো, আর আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না। একদম বড় বৌদির নামে কোনো দোষ দেবে না। আমি বড় বৌদিকে বারণ করেছি যে তোমাকে কিছু না বলতে, কেননা যেই তোমাকে একসাথে আনন্দ অনুষ্ঠান করে অতিথি নিমন্ত্রণ করে খাওয়ানোর কথা বলবে, তখন তুমি নানা রকম বাহানা করবে আর ভাববে যে কিভাবে কিপটামি করা যায়। তাই এবার থেকে আমরা ঠিক করেছি আমরা সব আনন্দ অনুষ্ঠান 2 তলায় পালন করব, আর সেখানে তোমাকে ডাকা হবে না। তুমি একা একা একতলায় বসে থাকো আর টাকা জমাও। মন পরিষ্কার না হলে কোনোদিনও সবার সাথে মিলেমিশে আনন্দ অনুষ্ঠান করার প্রয়োজন নেই, বুঝেছো? দীপঙ্কর এই কথা বললে প্রিয়া খুবই লজ্জিত হয়ে পড়ে, কারণ সে নিজের ভুল বুঝতে পারে। তাই সে তখনই কথা না বাড়িয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। তুমি তো ভালো করেই জানো প্রিয়া, যে আমার সংসারে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। তাই এখন তোমার বদলে যদি আরো 100 জন চলে আসে, আমি সবাইকে পরিবেশন করে ভালো মন্দ খাবার খাওয়াতে পারবো। নিতা এভাবে কথা শোনালেও তার ছোট যাকে ক্ষমা করে দেয়, যার ফলে আবার নতুন করে 2 বৌমার বিবাহবার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়। 2 বৌমা এবার একসাথে কেক কাটে। সেদিনের পর থেকে প্রিয়ার কখনো কোনো রকম কিপটামি করে না। মোনা তার বাবা হিমাংশুবাবুর সঙ্গে এক উন্নত শহরে বাস করত। মোনা তার শহুরে বন্ধুদের সঙ্গে মিশে খুবই অসভ্য হয়ে উঠেছিল। সে গভীর রাত পর্যন্ত তার বন্ধুদের সঙ্গে নাইট ক্লাবে এবং বারে গিয়ে এনজয় করত। সে খুবই ছোটখাটো পোশাক আশাক তো পরতই, তার সঙ্গে আজে বাজে কিছু নেশাও করত। একদিন মধ্যরাতে মোনা নেশার ঘোরে আচ্ছন্ন হয়ে বাড়ি ফিরে আসে। মোনার বাবা তার জন্য রাত জেগে অপেক্ষা করছিল। মোনা, তুমি আজকেও নেশা করে বাড়ি ফিরেছো? তোমাকে আমি আর কত বোঝাবো? আর তোমাকে যেই ছেলেগুলো দিয়ে গেল ওরা কারা ছিল? তুমি জানো তোমাকে নিয়ে পাড়াপড়শি কত আজে বাজে কথা বলে? ও ড্যাডি, আই ডোন্ট কেয়ার। সব সময় তোমার এই জ্ঞান দেওয়া বন্ধ করো। আই ডোন্ট লাইক ইট ড্যাডি। এই বলে মোনা চলতে চলতে নিজের ঘরে চলে যায়। দিনের পর দিন মোনার এমন বাজে অভ্যাস বেড়েই চলেছিল। তাই একদিন হিমাংশুবাবু বলে, মোনা, তোর মা মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম তোকে শহরে নিয়ে চলে এলে তুই হয়তো পুরানো স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারবি, লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে পারবি। কিন্তু এখন আমি বুঝতে পারছি তোকে শহরে নিয়ে আসাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তাই আমি ঠিক করেছি তোকে গ্রামের ছেলের সঙ্গেই বিয়ে দেব, তবেই তুই আগের মতো সভ্য হতে পারবি। ড্যাডি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি গ্রামে বিয়ে করব না, আমি শহরের ছেলেকেই বিয়ে করব, একদম আমার মতোই কোনো ছেলেকে। হিমাংশুবাবু তার মেয়ের কোনো কথা শোনে না। সে জোর করে মোনাকে গ্রামে নিয়ে এসে বিজয় নামে একটি ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরে হিমাংশুবাবু হাত জোর করে বরপক্ষকে বলে, দেখুন দিদি, আমার মেয়ে ছোট থেকেই শহরেই মানুষ হয়েছে, তাই ওর কোনো শহরের আদব কায়দা ভালো না লাগলে ওকে মেয়ের মতো করে বুঝিয়ে বলবেন, ও নিশ্চয়ই বুঝবে। আসলে ওর মানেই তো, তাই মেয়েটা আমার। আরে দাদা, আপনি চিন্তা করবেন না কিছু, আমি মোনাকে নিজের মেয়ের মতো করে রাখবো, আমি কথা দিচ্ছি। মোনা তার বাবাকে বিদায় জানিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। দাঁড়াও বৌমা, আমাদের কিছু নিয়ম রীতি আছে, ওগুলো পূর্ণ করে তারপর তুমি ভেতরে প্রবেশ করবে। আর একই বৌমা, তুমি বাড়িতে আসতে না আসতেই মাথার কাপড় ফেলে দিয়েছো। মাথায় কাপড় দাও, পাড়ার অনেক লোকজন আছে এখানে। ওহো, স্টপ দিস ননসেন্স। সরুন তো দেখি, আমার খুব কষ্ট হয়ে গেছে,
এসব আলতু ফালতু নিয়ম রীতি আজ যাই হোক আমি মানতে পারবো না। আমি একজন শহরের মেয়ে, ওকে? এই বলে মোনা ঘরের ভেতরে ঢুকে গিয়ে সোফার উপর বসে পড়ে। আচ্ছা বৌমা, তুমি ঢুকেই যখন গেছো, বড়দের কাছ থেকে আশীর্বাদ নাও। এই যে দেখো, এরা সবাই তোমাকে আশীর্বাদ করবে বলে এসেছে। ও শিট, আমি বললাম না আমি কিছু করতে পারবো না। আমার খুব গরম হচ্ছে, এসি চালান। শাশুড়ি মা, আপনি এসিটা চালিয়ে দেবেন প্লিজ। মোনার প্রথম দিন শ্বশুর বাড়িতে এসেই এরকম আচরণ দেখে পাড়া পড়োশি তাকে নিয়ে আজেবাজে মন্তব্য করতে শুরু করে। এ বাবা, তোর বৌমা তো ভালোই নির্লজ্জ। শহর থেকে তুই আর কাউকে পেলি না, শেষ পর্যন্ত এই নির্লজ্জ মেয়েকে নিজের বাড়ির বউ করে নিয়ে এলি। পাড়ার মহিলাদের কথা শুনে মোনা ভীষণ রেগে যায়। হে ওল্ড লেডি, ডোন্ট কল মি নির্লজ্জ। আমি নির্লজ্জ নই, নির্লজ্জ হলেন আপনি। যান, বেরিয়ে যান এখান থেকে। আমি আপনাদের কাউকে এখানে দেখতে চাই না, ওকে? লোকের বাড়িতে এসে নাক গলানো বন্ধ করুন। মোনার কথা শুনে তাদের পাড়ার সকলে এক এক করে সেখান থেকে চলে যায়। কয়েকদিন ধরে পাড়ার সকলে মোনাকে নিয়েই আলোচনা করতে থাকে। একদিন সকালবেলা মোনা স্নান করে বাথরুম থেকে বেরিয়ে গায়ে একটা টাওয়াল জড়িয়ে সে তাদের ব্যালকনিতে এসে দাঁড়ায়। মোনাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পাড়ার কিছু দুষ্টু ছেলেরা তাদের বাড়ির সামনে এসে ভিড় করে এবং মোনাকে দেখতে থাকে। ছেলেগুলোর মধ্যে রাজু নামে একটি ছেলে ছিল। রাজু খুবই অসভ্য এবং ভণ্ড একটি ছেলে ছিল। আরে আরে, আমাদের পাড়ায় হিরোইন কোথা থেকে এলো রে? ওয়াও, সকাল সকাল এত সুন্দর দৃশ্য দেখতে পাবো আমি তো আশাই করিনি। উফ, মেয়েটাকে যা দেখতে না মাইরি। এরকম ভাবেই পাড়ার ছেলেরা মোনাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতে থাকে। তখনই মোহিনী দেবী বাইরে বেরিয়ে আসে। সে বুঝতে পারে না যে তাদের বাড়ির সামনে ছেলেগুলো কেন ভিড় করে দাঁড়িয়ে আছে। সবাইকে ওপরের দিকে তাকিয়ে থাকতে দেখে মোহিনী দেবীও উপরের দিকে তাকায়। তখন সে মোনাকে দেখতে পায়। মোনাকে টাওয়াল পরে থাকতে দেখে মোহিনী দেবী খুব রেগে যায়। মোনা তার শাশুড়ি মাকে দেখতে পেয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে শুরু করে, হে বয়েজ, হাউ আর ইউ? আমি তোমাদের সবার নতুন বৌদি। তোমরা আমাকে ভালোবেসে মোনা বলেও ডাকতে পারো। এই, তোমরা কি করছো সবাই আমার বাড়ির সামনে? তোমরা সবাই আমার বৌমার দিকে তাকিয়ে আছো কেন? যাও এখান থেকে, যাও বলছি। অসভ্য ছেলেগুলো, যাও এখান থেকে। নির্লজ্জ বাদর এক একটা, লজ্জা শরম নেই নাকি তোদের? আরে কাকিমা, আমাদের নির্লজ্জ বলছেন কেন? আপনার বৌমাকে নির্লজ্জ বলা দরকার। দেখছেন না কিভাবে হিরোইন সেজে আমাদেরকে এন্টারটেইন করছে। তোরা এখান থেকে যাবি নাকি আমার ছেলেকে আমি ডাকবো? যা বলছি এখান থেকে। মোহিনী দেবীর কথা শুনে ছেলেগুলো সেখান থেকে চলে যায়। ছেলেগুলো চলে যাওয়ার পরই মোনা ঘরে গিয়ে বসে পড়ে। মোহিনী দেবী তার কাছে গিয়ে বলে, বৌমা, তোমার কি কোনো লজ্জা নেই? তুমি পাড়ার ছেলেগুলোর সামনে ওভাবে টাওয়াল পরে বাইরে বেরিয়েছো? তুমি জানো তোমাকে নিয়ে এবার কত কথা হবে? তুমি এই কদিন টাওয়াল পরে বাড়িতে থাকতে আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু আজকে তুমি যেটা করলে আমার মান সম্মান ডুবে গেল। মান সম্মান? কিসের মান সম্মান? আমি কি করলাম? আমি তো স্নান করে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আমার চুল শোকানোর জন্য। এবার আমি দেখতে এত সুন্দর যে ছেলেগুলো আমাকে দেখে পাগল হয়ে গেছে। এতে আমার কি দোষ বলুন তো? বৌমা, একটা কথা তুমি মন দিয়ে শোনো। আমাদের বাড়ির মান সম্মান তোমার হাতে। তুমি এরকম উল্টোপাল্টা কাজকর্ম আর করো না। কি হলো বৌমা, আমি কিছু বলছি তো? তুমি এরকম ভাবসাব দেখাচ্ছ যেন কিছুই হয়নি। তুমি জানো আমার ছেলেটা জানলে কত রাগ করবে? কানের কাছে ঘ্যান ঘ্যান করবেন না তো। যান এখান থেকে, যান। আপনার ছেলে রাগ করবে তাতে আমার কি? আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার মতো চলবো আর আমার মতোই থাকবো, ওকে? এই বলে মোনা সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে মোনা প্রায় প্রত্যেক দিনই স্নান করে আসার পর টাওয়াল পরে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। মোনাকে টাওয়াল পরে দেখার জন্য রাজু সহ পাড়ার অন্যান্য ছেলেরা প্রত্যেক দিনই তাদের বাড়ির সামনে এসে ভিড় করত। এরকম ভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। মোহিনী দেবী তার বৌমাকে অনেক বোঝানোর চেষ্টা করত, কিন্তু মোনা খুবই জেদি এবং অসভ্য মেয়ে ছিল। সে কারোর কোনো কথাতেই পাত্তা দিত না। বেশ কয়েকদিন এভাবেই চলতে থাকে। একদিন মোহিনী দেবী বাজার করতে মার্কেটে গিয়েছিল। মার্কেটে গিয়ে সে তার বৌমাকে দেখে অবাক হয়ে যায়। মোনা রাজু নামে ছেলেটির সঙ্গে হাত ধরে ঘুরছিল।
এই দেখে মোহিনী দেবী খুব রেগে যায় এবং মোনাকে সেখান থেকে বাড়িতে নিয়ে চলে আসে। বৌমা, তুমি কি করছিলে ওই অসভ্য ছেলেটার সঙ্গে, তাও আবার ওর হাত ধরে? তোমার কি একটুও বিবেক বোধ নেই? তুমি নির্লজ্জ জানতাম, তাই বলে তুমি এতটা নিচে নেমে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। কি সম্পর্ক তোমার ওই ছেলেটার সঙ্গে বলো? আরে মা, এত চটে যাচ্ছেন কেন? রাজু তো খুব ভালো ছেলে, ওকে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওকে বয়ফ্রেন্ড করেছি। ছি, এগুলো বলতে তোমার একটু লজ্জা করছে না? তোমার নিজের স্বামী থাকতে তুমি অন্য একটা পরপুরুষের সঙ্গে এসব করে বেড়াচ্ছ? ছি 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 ছি, এরকম নির্লজ্জ মেয়ে আমি কোনোদিনও দেখিনি। আমার ছেলে যদি এসব জানতে পারে না, তোমাকে মেরেই ফেলবে। হ্যাঁ, যান যান, আপনার ছেলেকে গিয়ে বলুন, আমিও দেখি আপনার ছেলে আমার কি করতে পারে। দেখো বৌমা, আমি তোমাকে বৌমা হিসেবে নই, আমি তোমাকে আমার মেয়ের মতো করে বোঝাচ্ছি। তুমি এগুলো ছেড়ে দাও, এগুলো থেকে বেরিয়ে এসো। তুমি বিশ্বাস করো, ওই রাজু বলে ছেলেটা কিন্তু ভালো নয়। ওই ছেলেটা খুব বাজে একটা গুন্ডা ছেলে। আমার ছেলে তোমাকে খুব ভালোবাসে, ওকে তুমি এভাবে ঠকিও না। আমি ওকে কিচ্ছু জানতে দেব না। আর একটা কথা, তুমি আজকের পর থেকে বাড়ি থেকে কোথাও বেরোবে না। মোনা তার শাশুড়ি মায়ের কোনো কথার উত্তর দেয় না। সেদিনের পর থেকে মোহিনী দেবী তার বৌমাকে চোখে চোখে রাখত। মোনাকে কোথাও সে একা একা যেতে দিত না। একদিন রাত 12টার সময় মোনা তাদের বাড়ির পাশের একটা জঙ্গলে রাজুর সঙ্গে দেখা করতে যায়। আরে ডার্লিং, তুমি এসে গেছো? আমি কতক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম জানো? আর বলো না রাজু, আমার শাশুড়ি মা এত শয়তান, আমাকে কোথাও যেতে দেয় না। রাত 12টা পর্যন্ত জেগে থাকে, সব সময় আমাকে পাহারা দেয়। ওখানে থাকতে আমার আর ভালো লাগছে না। আমার বরকে আমার একটুও পছন্দ নয়, আমি ওর সঙ্গে আর থাকতে পারবো না। তুমি চলো না, আমরা এখান থেকে অন্য কোথাও পালিয়ে যাই। তুমি আর আমি বিয়ে করে নতুন সংসার করব। হ্যাঁ মোনা, আমিও তো সেটাই চাই, কিন্তু বিয়ে করার জন্য তো অনেক টাকার প্রয়োজন। আমার কাছে তো অত টাকা নেই যে বিয়ে করে আমি তোমাকে কোথাও নিয়ে চলে যাব। আর কোথায় তোমাকেই বা রাখবো, আর কি বা খাওয়াবো? আর তাছাড়া আমরা তো এখানে থাকতেও পারবো না, আর আমাদেরকে তো দূরে কোথাও চলে যেতেই হবে। টাকার দরকার? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমাকে কয়েকদিন সময় দাও, আমি সব বন্দোবস্ত করছি। এই বলে মোনা আবার বাড়ি চলে যায়। মোনা প্ল্যান করে তার শাশুড়ি মায়ের আলমারি থেকে সব টাকা এবং গহনা চুরি করে নেয়। মোহিনী দেবী ঘুমিয়ে পড়লে মোনা সুযোগ বুঝে টাকা ও গহনার ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাজু, এই দেখো, আমি টাকা, সোনা গহনা সব কিছু নিয়ে চলে এসেছি। এই নাও, এটা ধরো। চলো আমরা এবার যাই, আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব। রাজু মোনার হাত থেকে টাকা ও সোনা গহনার ব্যাগটা নিয়ে বলে, যা যা, ভাগ এবার, আমার কাজ শেষ, এখান থেকে কেটে পড়। তুই ভাবলি কি করে যে আমি তোকে বিয়ে করব? আসলে আমার এটাই কাজ, আমি তোর মতো সুন্দরী মেয়েদের আমার জালে ফাঁসিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিই। যা যা, ভাগ। না রাজু, তুমি আমার সঙ্গে এটা করতে পারো না। তার মানে আমার শাশুড়ি মা ঠিকই বলেছিল, তুমি একটা ঠকবাজ ছেলে। দাও, ফিরিয়ে দাও, আমার ব্যাগটা ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও বলছি, আমি আমার বাড়ি ফিরে যাব। তোমার উপর বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। ব্যাগ ফিরিয়ে দেবো এত সহজে? তুই ভাবলি কি করে? এই ব্যাগ যখন আমার হাতে চলে এসেছে, আর এটা তুই কোনোভাবেই পাবি না, বুঝেছিস? যা যা, আমিও দেখবো তুই আমার কি করতে পারিস। মোনা রাজুর কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে রাজুর কাছে কিছুতেই পেরে ওঠে না। ঠিক সেই মুহূর্তে মোহিনী দেবী সেখানে চলে আসে। এই অসভ্য গুন্ডা ছেলে, ছাড় ছাড়, আমার বৌমাকে ছাড় বলছি। ব্যাগটা দে বলছি, আমি কিন্তু পুলিশ রাখবো বলে দিলাম। ভালোই ভালোই ব্যাগটা দিয়ে দে। হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন, দাঁড়ান, আমি এখনই পুলিশকে ফোন করছি। মোনা পুলিশকে ফোন করতে যাচ্ছিল, ঠিক সেই সময় রাজু তার পকেট থেকে বন্দুক বের করে মোনাকে গুলি করতে যায়। ঠিক সেই সময়ই মোহিনী দেবী মোনাকে রক্ষা করার জন্য তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। রাজুর বন্দুকের গুলি মোহিনী দেবীর লেগে যায়। এই দেখে রাজু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। মোনা কান্নাকাটি করতে থাকে। সে তাড়াতাড়ি করে তার শাশুড়ি মাকে হসপিটালে নিয়ে যায়। উপরওয়ালার কৃপায় উনি বেঁচে গেছেন। ওনার যে অবস্থা ছিল, ওনাকে তো বাঁচানো মুশকিলই হয়ে উঠেছিল। আপনার নাম কি মোনা? উনি মোনার সঙ্গে দেখা করতে চাইছেন। মোনা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। সে কেঁদে কেঁদে তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায়। বৌমা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। এখনো সময় আছে বৌমা, তুমি নিজেকে শুধরে ফেলো। তোমার কাছে আমি হাত জোড় করছি।
মোনা নিজেকে পরিবর্তিত করে ফেলে। সে তার শাশুড়ি মা সহ বাড়ির সকলকে সম্মান করতে থাকে। সে ছোট ছোট পোশাক আশাক পরাও বন্ধ করে দেয়। সে এখন একটি সুন্দর সুশীল মেয়ের মতো সংসার করতে থাকে।